গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক মব জাস্টিসের ঘটনা ঘটছে। যেন মনেই হতে পারে মবের মূল্যকে পরিণত হয়েছে দেশ। কেন মব জাস্টিসের নামে মানুষ পিটিয়ে হত্যার প্রবণতা বাড়ছে আমাদের? মব জাস্টিস কিংবা মব কিলিং এর শেষ কোথায়? এসব নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফার্নেস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার শিরোনাম, কেন এই মব জাস্টিস। আর এই আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন একজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে বলাই যেতে পারে যে মবের মূল্যকে পরিণত হয়েছে দেশ। কেন? আসলে মব জাস্টিস বলে কিন্তু আইনের ভাষায় কোনো আপনার মানে বিষয় নাই, যদিও এটা একটা সোশ্যাল বলা চলে যে আপনার বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ঘটনা বা ইনসিডেন্ট, সেই জায়গা থেকে হয়তো এটিকে ওইভাবে বলা হচ্ছে। আর গণ অভ্যুত্থান পরবর্তী কিংবা এই ধরনের একটা বিশেষ করে আন্দোলনের মধ্যে দিয়ে যদি সরকার কোনো দেশে পরিবর্তন হয়, সেটা ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় এই ধরনের কিছু ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই। সেই তুলনায় যদি দেখেন বাংলাদেশে কম ঘটেছে। আপনি বলছিলেন যে মব জাস্টিস বলতে আইনে কিছু নেই, তাহলে মবের সাথে আমরা জাস্টিসকে যুক্ত করে আমরা কি ভ্যালিডেশন দেওয়ার চেষ্টা করছি? না, এটা হচ্ছে যে অনেকটা যেটা বলে আপনার লোকাল রীতিনীতিকে আসলে আমরা অনেক ক্ষেত্রে বলা চলে সেটাকে একেবারেই প্রাতিষ্ঠানিক রীতিনীতিতে পরিণত করি। তো এটা যদি ঘটছে বিভিন্ন জায়গায়, সেই ক্ষেত্রে ওই যে আপনার ট্রাম্পটাকে যুক্ত করে যেহেতু হচ্ছে, যেটাকে অস্বীকার করা যায় না, যেমন শব্দ নতুন নতুন আমাদের ডিকশনারিতে যুক্ত করতে হচ্ছে, ঠিক ওই জায়গা থেকে এটা একটা ট্রাম্প হিসেবে এসেছে। কিন্তু এটা তো আইনগত কোনো ভিত্তি নাই বা আইনের ভাষায় এটার কোনো প্রতিকারেরও রাস্তা নাই। আইনগত দিক থেকে যদি আপনি দেখেন, এটা একটা সোশ্যাল ইনসিডেন্ট থেকে উৎপত্তি বা সোশ্যাল জায়গা থেকে এখন যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে কিন্তু সর্বমহল কিন্তু উদ্বিগ্ন এবং সকলেই তাদের কনসার্ন প্রকাশ করেছে যে এই মব জাস্টিসের প্রবণতা কোনোভাবেই সুখকর না এবং এটা থাকা উচিত না। বিশেষ করে এই ঘটনাটি আলোচনায় আসছে কোথা থেকে? আপনি যদি দেখি আমরা জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো হত্যাকাণ্ডকে ঘিরে, যেখানে এই তরুণ প্রজন্ম, এই তরুণরা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে একটা লড়াই করে দেশকে পরিবর্তনের একটা জায়গায় নিয়ে আসলো, তো তাদের হাতে আবার দুটো তাজা প্রাণ ঝরে গেল এবং দুটো টপ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তার পাশাপাশি আরও কিছু জায়গায় কিছু ঘটনা ঘটছে। সেই জায়গা থেকে এই প্রাসঙ্গিক বিষয়টি হয়তো এসেছে। শিক্ষাঙ্গনের প্রসঙ্গ আপনি টেনেছেন, আপনি জানতেই চাই যে আসলে শিক্ষাঙ্গনে যখন মব জাস্টিসের মতো ঘটনা ঘটে তখন আমরা আসলে কি বার্তা পাই? ফ্যাসিবাদ কি আমাদের নৈতিকতাকেও গ্রাস করেছে? না, এখন বিশেষ করে গত ১.৫ দশক কিংবা বাংলাদেশের স্বাধীনতার ৫ দশকে যে সংস্কৃতি, যে নিয়ম রীতিনীতি, যে সমাজ আমরা তৈরি করেছি, রাতারাতি তো আমরা সেই সমাজকে পরিবর্তন করতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই যুবকটিকে মেরে ফেলা হয়েছে, তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ৬ জনের মধ্যে ৫ জনের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে যে তারা সরকারি সাবেক পতিত স্বৈরাচার সরকারি দল ছাত্রলীগের সাথে যুক্ত। যার ফলে বোঝা যাচ্ছে যে এই যে এখন ধরেন আন্দোলনের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে কিছু জায়গায় আপনার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে পদত্যাগে বাধ্য করছে, বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিকে তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছে কিছু লোকজন। তো এই যে মব জাস্টিস বলতে যেটা বোঝায়, এই ঘটনাগুলো যে ঘটছে সেখানে কিছু অতি উৎসাহী লোকজনের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে এবং কিছু যাদের অতীত চরিত্র রয়েছে সেই জায়গা থেকে এই ঘটনাগুলো ঘটছে। এখন এই ঘটনাগুলো কেন ঘটছে বা কেন ঘটবে? যদি আইনের শাসনের দুর্বলতা থাকে, সরকার যদি পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে না পারে, তখন তো এই মব জাস্টিস বা এই প্রবণতাটা বাড়বেই। এখন আমাদের দেশের, আমি নিজের একটা অভিজ্ঞতার ঘটনা আপনাকে বলতে পারি যে আপনার আমাদের পরিচিত একজন লোক আমাদের সংগঠনের সাথে যুক্ত, মোহাম্মদপুর থেকে তাকে চাঁদার জন্য ধানমন্ডির একটা গ্যাংস্টার বা আপনার কিশোর গ্যাং বলেন, তারা তুলে নিয়ে এসেছে। তাদের হাতে ওয়াকিটকি আছে, কয়েকজন হাতে পিস্তলও আছে। তাকে উদ্ধার করার জন্য আবার তারই এক বন্ধু ধানমন্ডি থানার শরণাপন্ন হয়েছে। ১২ জন পুলিশ তাকে উদ্ধারের জন্য গিয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের কাছে একটা ভবনে। সেখানে পুলিশের সামনে যে লোকটিকে তুলে নিয়েছে তাকে মারধর করছে। পুলিশ কিছু করতে পারছে না, কারণ পুলিশ এতটা আতঙ্কিত বা নৈতিকভাবে আসলে দুর্বল যে পুলিশ সন্ত্রাসীদেরকেও কিছু এখন বলতে পারছে না, গ্রেপ্তারও করতে পারতেছে না। তো পুলিশের যদি এরকমের ভূমিকা থাকে, তৃণমূল পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা দেখে পুলিশ, সেখানে পুলিশ যদি এইভাবে আপনার নির্বিকার ভূমিকা পালন করে,
কিংবা এখন ধরেন আগে একটা রাজনৈতিক সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের দাপট, ছাত্রলীগ, যুবলীগ, তাদের একটা নিয়ন্ত্রণ ছিল। এখন যদি এই সরকার বা এই সরকারের প্রশাসনের প্রতি যদি সুনির্দিষ্ট কোনো গোষ্ঠী বা দল মতের লোকজনের একটা প্রভাব থাকে, তাহলে কিন্তু এই মব জাস্টিসের মতো ঘটনাগুলো ঘটবে। তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি এবং প্রশাসনকে ফাংশনিং করানোটা জরুরি। আর পুলিশ কিন্তু ফাংশনিং করতে পারছে না বিধেই কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নামানো হয়েছে। তো এখন যদি পরিস্থিতি কিভাবে পাবে, এখন সেটাই তো আমরা প্রত্যাশা করছি যে এখন যদি পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, সেনাবাহিনী এই ছাত্র জনতার আন্দোলনে অত্যন্ত একটা ইতিবাচক ভূমিকা নিয়েছিল এবং সেনাবাহিনীর যে দক্ষতা, তাদের যে পেশাদারিত্ব, সেই জায়গা থেকে মানুষের প্রত্যাশা যে সেনাবাহিনী অন্তত এই যে চলমান এই মব জাস্টিস বলেন কিংবা দখলদারি বলেন, আবার নতুন যে নব্য চাঁদাবাজ দখলদার তৈরি হয়েছে তাদেরকে প্রতিহত করা বলেন, এই ক্ষেত্রে আপনার সেনাবাহিনী একটা ভূমিকা নিতে পারে। যেমন আপনি একটা বিষয় জানেন কিনা আমি জানি না, অনেক মানুষ আমরা অনেক বিষয় সম্পর্কে জানিও না আর জানা সম্ভবও না। ঢাকার পরিবহন সেক্টরে 1000 কোটি টাকার চাঁদা ওঠে প্রতি বছর। তো সেই চাঁদাবাজিটা আগে নিয়ন্ত্রণ করতে আপনার খন্দকার এনায়েতুল্লাহ, সেই এনায়েতুল্লাহরই আপনার সাথে সমঝোতা করে এনায়েতুল্লাহ দেশের বাইরে চলে গেলে এখন দেখা যায় আবার সেখানে আরেক দল লোক সেই অফিস দখল করে নিজেদের মতো করে স্বঘোষিত একটা কমিটি করে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে আসলে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজটা পাল্টে গেছে। হ্যাঁ, মানে হাত বদল হয়েছে। চাঁদাবাজি বলেন কিংবা ধরেন সরকারি বা পরিত্যক্ত সম্পত্তি কিংবা কোনো বিতর্কিত প্রপার্টি দেখা যায় এতদিন একদল দখল করে খেত, এখন আরেক দল সেটা টেক ওভার নিচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের দেখা যায় অনেক ক্ষেত্রে ধরেন আপনার এই ফুটপাত, চলার ফুটপাত আপনার জিম্মি করে, ফলে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। কিংবা এই যে বলা হচ্ছে যে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হলে পণ্য পরিবহনের খরচ কিংবা বাজারে পণ্যের দাম অনেক কমে যাবে, একটা জায়গা থেকেও বন্ধ হয়নি। তো এইখানে এখন যদি একটা শক্ত আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা না থাকে তাহলে কিন্তু এই অবস্থার পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে সেনাবাহিনী একটা কার্যকর ভূমিকা রাখবে, এই প্রত্যাশা থেকেই কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সরকার দিয়েছে এবং আমাদের বিশ্বাস সেনাবাহিনী এই কাজে কিন্তু নুরুল হক নূর, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 2 মাসের জন্য দেওয়া হয়েছে, তারপর কি? আমরা বিগত সময় আন্দোলন চলাকালীন সময় যেমনটি দেখেছি যে স্বৈরাচার সরকারের নির্দেশে পুলিশ যেভাবে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে, পুলিশের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছে জনগণের, সেই ট্রমা থেকে জনগণ কিভাবে বের হবে, পুলিশ আসলে কিভাবে আবার বিশ্বাসযোগ্যতার জায়গায় ফিরবে? এটা একটা বড় প্রশ্ন এবং এটা একটা বাস্তবতা যে পুলিশকে যেভাবে শেখ হাসিনার সরকার গত 15 বছরে দলীয়করণ করেছে এবং বিশেষ করে এই আন্দোলনে জনগণের আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে পুলিশকে একটা গণবিরোধী বাহিনীতে পরিণত করেছে, সেইখানে পুলিশের সাথে জনগণের এই সম্পর্কটা স্বাভাবিক হতে সময় লাগবে। এবং বিশেষ করে যে সমস্ত পুলিশ অফিসাররা গত 15 বছর ধরে বিরোধী দল করার কারণে মানুষকে ঘর ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন, মামলা দিয়েছেন, হামলা করিয়েছেন, ছাত্রলীগ যুবলীগের সাথে মিলে অনেক জায়গায় বিরোধী দলের লোকজনের সমাবেশ পণ্ড করেছেন, সেই পুলিশ অফিসারদের দিয়ে তো আপনি নতুন পুলিশ গঠন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই দাবি জানিয়েছিলাম যে যারা গত 15 বছরে এই পুলিশকে পলিটিসাইজ করেছে, পুলিশকে দলদাস বাহিনীতে পরিণত করেছে এবং একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করেছে, এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করে এবং আরও যারা আছে তাদেরকে চাকরিচ্যুত করে পুলিশকে আপনার একটা রিফর্ম করতে হবে এবং পুলিশ যেন পরবর্তীতেও পদোন্নতি কিংবা প্রমোশন নিয়োগের ক্ষেত্রে সরকারের উপরে ডিপেন্ডেবল না হয়। সেজন্য আমরা একটা পুলিশের স্বতন্ত্র কমিশনের কথাও দাবি জানিয়েছি। কারণ ধরেন আমরা যদি দেখি যে গত 1.5 দশকেই শেখ হাসিনা পুলিশ কিংবা প্রশাসনের দলীয়করণ করেছে, এর আগের কোনো সরকার করে না, এটা কিন্তু না। বাংলাদেশের বাস্তবতায় গত এই 53 বছরের মধ্যে আপনার এই 33 বছরের যে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি, সামরিক শাসনের পতনের পর 91-এ যারাই ক্ষমতা এসেছে তারাই লোকালে আধিপত্য বিস্তার, সচিবালয় থেকে শুরু করে একেবারে পাবলিক টয়লেটের ইজারাদার, তাদের নিজেদের লোক সেট করা, এই যে আমাদের একটা দৃষ্টিভঙ্গি, এটি কিন্তু সব সরকার আমলেই কম বেশি হয়েছে। যার ফলে আমরা বলছি যে এইবার যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে, কোনো রাজনৈতিক আন্দোলনের সরকার পতন হয় নাই, কাজেই এইবার আমাদের সবার সুযোগ যে বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন, রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, ব্যাংকিং সেক্টর, গণমাধ্যম, সমস্ত জায়গায় সেই পরিবর্তনটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু সমগ্র জাতিকে আসলে সব জায়গায় গুণগত পরিবর্তনের ক্ষেত্রে রাজনীতিতে সংস্কার কতটা জরুরি সে প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। দর্শক, জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথির মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহিদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ছাড়ে আমরা আলোচনা কিছুটা এগিয়ে নিয়েছি, একটু জানিয়ে রাখতে চাই আজকে শিরোনাম কেন এই মব জাস্টিস। নিশ্চয়ই আপনি অবগত আছেন 5 আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহতের তথ্য আমরা গণমাধ্যমে দেখেছি, বাদ নেই শিক্ষাঙ্গনও। এই জায়গা থেকে আমরা জানতে চাই যে মব জাস্টিসের নামে মব কিলিং এর আসলে শেষ কোথায়?
ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনে আছেন, কাতরাচ্ছেন, তাদের যাতে দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা হয় দাবি জানাচ্ছি। যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন এটা আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা, এই দুইটি ঘটনাই ব্যাপক আলোচিত হয়েছে সারা দেশে এবং খুব স্বাভাবিকভাবেই। কারণ উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানে যদি এই রকম একটি ঘটনা ঘটে, বিশেষ করে ঢাকা ভার্সিটির ঘটনাটি বেশি আলোড়ন সৃষ্টি করেছে, কারণ সে একজন মানসিক প্রতিবন্ধী ছিল এবং তাকে খাইয়ে একটা পর্যায়ে গণপিটুনির শিকার হয়ে সে মারা যায়। এবং তোফাজ্জলের এই ঘটনা কিন্তু আমাদের 2019 সালে ফিরিয়ে নিয়ে যায়। তখন আমরা দেখেছিলাম যে কিভাবে আসলে তাসলিমা আকুতি জানাচ্ছিল মৃত্যুর আগে যে আমি ছেলে ধরা নই। এটা বাড্ডার যে ঘটনাটির কথা আপনি বলছেন, তখন এই ঘটনাটি ব্যাপক এরকম আলোচনার জন্ম দিয়েছিল। এখন বিষয়টি হলো কি, এখানে একটি বিষয় খুবই লক্ষণীয়, যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একবারে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গণপিটুনির আপনি বাড্ডার যে ঘটনাটি বললেন এটার সাথে এইটার কিছু গুণগত তফাৎ রয়ে গেছে, যদিও দুইটাই মব জাস্টিস বলা হচ্ছে। এইখানে এই ছেলেটিকে দীর্ঘ সময় তোফাজ্জলের কথা যেটা বলছি, সে হলে আটকা থাকলো, সবাই জানলো, বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ছড়িয়ে গেল। বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্র সমন্বয়করা তাদের যার যার দায়িত্ব ছিল এই বিষয়টাতে হস্তক্ষেপ করা, কেউই হস্তক্ষেপ করলেন না। এবং এই সুযোগে কিছু লোক, আমি বলবো যে এর মধ্যে যথেষ্ট কারণ রয়েছে, এটা ভালো করে তদন্ত করার দরকার আছে, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা। ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, এটা দুঃখজনক এবং এইটার দায়িত্ব কেউই এড়াতে পারবো না। এইটার দায়িত্ব সবাইকেই নিতে হবে, যারা আমরা এই প্রশাসনের সাথে জড়িত, সরকারের সাথে জড়িত, বিশ্ববিদ্যালয় প্রশাসনে জড়িত, প্রত্যেকেরই এখানে লেক অফ ডিউটি, তাদের দায়িত্বহীনতা রয়েছে, তাদের দায়িত্বশীল আরও প্রুমড অ্যাকশনে যাওয়া উচিত ছিল। কিন্তু তার বাইরেও এর পিছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে কিনা এই বিষয়টি দেখার দায়িত্ব কিন্তু সরকারের, কিংবা আমরা যারা এখন ভ্যানগার্ড হিসেবে ছাত্র সমন্বয়ক রয়েছি তাদের। সুতরাং এইখানে আমি মনে করি যে দুটি ঘটনাই, জাহাঙ্গীরনগরের ঘটনাটিও যদি উস্কানিমূলক হয়ে থাকে, জাহাঙ্গীরনগরের ঘটনাটা এবং দুটার সাথেও দেখেন কোনো না কোনোভাবে ছাত্রলীগের নামটি আসছে, অন্য সংগঠনের নামও আসছে, আবার ছাত্রলীগের নামটিও আসছে। এইটাও এই বিষয়গুলা সঠিক তদন্তের দরকার, যে এর পিছনে কেউ কলকাঠি নেড়েছে কিনা, কেউ ইন্ধন দিয়েছে কিনা। এই ঘটনাগুলো যদি আমরা বের করে এবং আসলেই যারা জড়িত তাদেরকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারি, নিরপেক্ষ অবস্থানে থেকে দলমতের ঊর্ধ্বে উঠে, তাহলে এই ঘটনাগুলোকে ভবিষ্যতে আর কেউ করার সাহস পাবে না। এবং সরকারের পক্ষ থেকে কিছু তৎপরতা আমরা দেখেছি, আমরা আশা করি তারা এটা এগিয়ে নিয়ে যাবে। আর আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এটা খুবই দুঃখজনক। তাদেরকে এখন এতদিন হয়ে গেল, এখন তাদেরকে সক্রিয় হতে হবে। সক্রিয় না হয়ে যদি স্বৈরাচারের ভূত তাদের মাথায় চেপে থাকে, পুলিশ প্রশাসনের কথা বিশেষ করে আমি বলছি, যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে এখনও প্রশাসনের মধ্যে অনেকে ঘাপটি মেরে বসে আছেন, তাদেরকে, যেটা জনাব নুরুল হক নূর যেটা বলছিলেন, যে তাদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে এবং যারা অতীতে এই ঘটনাগুলো, বিভিন্ন ধরনের ঘটনায় ইন্ধন জুগিয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। প্রত্যেকে, অনেকে হয়তো চাকরির খাতিরে করেছে, অনেকে হয়তো পরিস্থিতির শিকার হয়ে করেছে, কিন্তু অধিকাংশ, বিশেষ করে পুলিশ প্রশাসনের, বিশেষ করে শীর্ষ কর্মকর্তা যারা ছিলেন, তারা সুনির্দিষ্টভাবে স্বৈরাচারের সহযোগী হিসাবে তারা তাদের অন্যায় দাবি আবদার মেটাতে গিয়ে স্বৈরাচারকে পাকাপোক্ত, তার শাসনকে পাকাপোক্ত করার জন্য বিভিন্ন ঘটনা ঘটিয়েছে। তাদেরকে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি করা না যায়, তাহলে কিন্তু আপনি এই যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে, 1400 ছাত্র সাধারণ নাগরিক জীবন দিয়েছে, 30,000 আহত হয়েছে, তাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না। আর এর সাথে সারা দেশবাসীরই আকাঙ্ক্ষা যেটা আছে, এটার কিন্তু বাস্তবায়ন হবে না যদি না আমরা স্বৈরাচারের সহযোগীদের সমূলে উৎপাদন করতে না পারি। সেখানে আমার প্রশ্ন জনাব জাহিদ চৌধুরী, একদিকে মবের মূল্যকে পরিণত হয়েছে দেশ, আবার অন্যদিকে আমরা দেখছি যে আন্দোলন কিংবা দাবি দেওয়ার এক ধরনের বায়না ঘর। সেই জায়গা থেকে আপনি স্বৈরাচারের দোসরদের কথা যে বলছিলেন, তাদের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে কিনা আলোচনায় ফিরবো, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব জাহিদ চৌধুরী, যে আলোচনায় আমরা ছিলাম যে সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করার পেছনে স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র দেখছেন কি? নিশ্চয়ই এর পিছনে স্বৈরাচারের দোসররা তাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে এবং এটা রাখবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা ছাত্র গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন ভারতে, তারপর পরই আমরা দেখলাম যে বিচার বিভাগের মাধ্যমে একটা কুয়ের চেষ্টা করা হলো। ছাত্র জনতা আপিল বিভাগ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অবরোধ করে সেই চেষ্টা ব্যর্থ করে দিল। তারপর পরে আমরা দেখলাম আনসার বিদ্রোহের ঘটনা। আনসার বিদ্রোহকে পরে দেখা গেল এর মধ্যে ছাত্রলীগের লোকজন আনসারদের পোশাক পরে সেখানে সমবেত হয়ে সচিবালয়ে ঘেরাও করে রাখলো মধ্যরাত পর্যন্ত সবাইকে। ছাত্ররা সেখানে আবার গিয়ে তাদেরকে এই প্রতিহত করতে হলো। একইভাবে আমরা গোপালগঞ্জে লক্ষ্য করলাম। ঘটনার পরপরই আমরা সাম্প্রদায়িক দাঙ্গার একটি উস্কানি সর্বত্র লক্ষ্য করেছে এবং এখানেও বিভিন্ন জায়গায় ধরা পড়েছে যে স্বৈরাচারের দোসররা এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত আছে। সর্বশেষ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি, সচিবালয়ের ডিসি নিয়োগকে কেন্দ্র করেও আমরা দেখেছি। সর্বশেষ পার্বত্য চট্টগ্রামের ঘটনাগুলো দেখছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কালকেও এটা মন্তব্য করেছেন যে এটার সাথে স্বৈরাচারের দোসররা জড়িত আছে। তো এখন এই রকম একটা স্বৈরাচার যখন 15 বছর 16 বছর ক্ষমতায় থাকে, তখন প্রশাসনের সর্বত্র, পুলিশ বিভাগে এবং বিভিন্ন জায়গায় এবং সাংগঠনিকভাবেও তারা একটা বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ। তো সেই কারণে সর্বত্র তাদের লোকজন রয়ে গেছে এবং প্রশাসনে পুলিশ প্রশাসনকে আমরা দেখছি যথারীতি বিদ্রোহ করে পড়েছিল। তারা যদিও বলছে তারা মানে ডিমোরালাইজ হয়ে গেছিলো, ছাত্র জনতার আক্রমণের মুখে তারা অনেকে প্রাণহানি হয়েছে, এই কারণে তারা ডিমোরালাইজ ছিল। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এই পুলিশ প্রশাসনে তারা দীর্ঘদিন কাজে যোগ দেয়নি। বর্তমান যে বাস্তবতা আমরা দেখছি, আপনি আগের অংশে বলছিলেন যে সব ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা জরুরি, কিভাবে সম্ভব? রাইট, এবং আপনি একটা কোশ্চেন রেখেছিলেন রাজনীতিতে কিভাবে সংস্কার বা গুণগত পরিবর্তন, এইটি এই সময়ের সবচেয়ে বড় কোশ্চেন হওয়া উচিত আমি মনে করি। কারণ আলটিমেটলি তো দিন শেষে রাজনীতিবিদরাই রাষ্ট্র চালায়, রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে। তো রাজনীতি যদি পুরানো ধারায় চলে, তাহলে আপনি সাংবাদিক হিসেবে যত গণমাধ্যমের সংস্কার করতে চান, লাভ হবে না। আপনার আইনজীবীরা কিংবা বিচারপতিরা মিলে কোর্টের সংস্কার করতে চাক, আদালতের সংস্কার করতে চাক, লাভ হবে না। রাজনীতিতে সংস্কারটা করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা তো দেখে আসছি যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের মধ্যেই গণতান্ত্রিক চর্চা নেই, পার্টিগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা নেই, যার ফলে নতুন নেতৃত্ব কিংবা যোগ্য নেতৃত্ব পার্টিগুলো থেকে বিকশিত হয় না। শুধু শীর্ষ নেতাদের আশীর্বাদ পুষ্টরাই আসলে উচ্চ পদগুলোতে থাকে। বাংলাদেশে এখন সম্ভবত নিবন্ধিত দল 54টি, আমরা 51তম নিবন্ধিত দল। তো এর মধ্যে যদি সঠিক তথ্য যাচাই বাছাই করা হয়, তাহলে 10 থেকে 15টি দলের নিবন্ধন টিকতে পারে। নির্বাচন কমিশনের যে ফাইনাল শর্ত, আপনার 100 উপজেলা কমিটি এবং প্রত্যেক উপজেলায় 200 সমর্থক এবং 1/3 জেলা কমিটি। তো এখন আগামী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্লাস হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডাররা যে বিষয়টি বলছে যে পার্লামেন্টকে ভাইব্রেন্ট করার জন্য, সংসদকে প্রাণবন্ত কিংবা একটা ইনক্লুসিভ করার জন্য সেখানে একটা সংখ্যানুপাতিক নির্বাচনের ধারণা প্রবর্তন করা যেতে পারে। অর্থাৎ দেখা যায় আমাদের দেশে যে 30% কিংবা 35% ভোট নিয়ে আপনি গভর্নমেন্ট ফর্ম করেছেন, আপনি সব ডিসিশন নিচ্ছেন, আপনি সর্বসর্ব, আর 30% ভোট পেয়ে আপনার কোনো ভ্যালু নেই। সেই জায়গা থেকে বলছে যে এখানে প্রপোর্শনেট ইলেকশন হলে প্রত্যেকের সেই অনুপাতে একটা নির্বাচন আপনার আসন থাকবে এবং যার ফলে ওই যে একজনে এমপি হওয়ার জন্য একটা এলাকায় যে 100 কোটি টাকা ইনভেস্ট করে মানুষকে জিম্মি করা, ভোট কেন্দ্র দখল করা, মানুষের উপরে নিপীড়ন চালানো, এই যে একটা আধিপত্য কায়েম, এই প্রবণতা রাজনীতি কিন্তু থাকবে না। কারণ আপনি জানতেছেন না যে আপনি এমপি হবেন কিনা, কারণ আপনার রেশিও তো দলগুলো ওই সংখ্যানুপাতিকভাবে হবে। সেক্ষেত্রে এই ধরনের সংস্কার কিংবা নির্বাচন কমিশনের যে বিধান আছে, যে নির্বাচন কমিশনের এই নিবন্ধনে বা নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের আইনের ক্ষেত্রে বলা আছে, কিন্তু রাজনৈতিক দলের ছাত্র এবং শ্রমিক সংগঠন কোনোভাবেই রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে না। কিন্তু দেখেন প্রত্যেক রাজনৈতিক দলের সাথেই কিন্তু ছাত্র ও শ্রমিকরা সম্পৃক্ত থাকে অঙ্গ সংগঠন হিসেবে। এখন আপনি আমাকে বলতে পারেন তাহলে আপনার দলেও তো ছাত্র শ্রমিকরা আছে। এখন অন্যান্য দল এটা করতেছে, আমি যদি বড় একটা স্টেক হোল্ডার ছাত্রদেরকে আমার কানেকশনের মধ্যে না রাখি, আমার কানেক্টিভিটিতে না রাখি, শ্রমিকদেরকে না রাখি, তো আমি রাজনীতিতে মেইন স্ট্রিম পার্টি হতে পারবো না। তো নির্বাচন কমিশন এবং এই সরকার যদি এই বিষয়ে স্ট্রিক্ট পদক্ষেপ নেয়, যেটা আজকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে
প্রশাসন সিদ্ধান্ত দিচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধের। কেন বন্ধ নাকি সংস্কার, কোনটি জরুরি? রাইট, এখন এটা প্রশাসন বলছে বন্ধ করছে। কেন বন্ধ করছে? তড়িঘড়ি করে বন্ধ করছে, যে কিছু ছাত্র প্রশাসনকে চাপ দিচ্ছে, আপনি বন্ধ না করলে আমরা এখান থেকে যাব না, আমরা আন্দোলন চালিয়ে যাব। আর প্রশাসন, আপনি জানেন যে 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার এই 20টিতে নতুন উপাচার্য নিয়োগ হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন নতুন যারা দায়িত্ব পেয়েছেন তাদের মনে একটা আতঙ্ক, অস্থিরতা, যে ছাত্ররা যদি ক্ষেপে ওঠে আন্দোলন করে তার চেয়ারটা সরে যেতে পারে। সেক্ষেত্রে তারা অনেক সময় বাছ বিচার না করেই আপনার সিদ্ধান্ত দিচ্ছেন। মাথা ব্যথা হলে তো মাথা কেটে ফেলা তো কোনো সিদ্ধান্ত না, অবশ্যই তার চিকিৎসা করাতে হবে। ছাত্র রাজনীতি নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে যে ক্যাম্পাসে ছাত্রদের যে অপরাজনীতির মধ্যে ঢুকানো হচ্ছে, মেধাবী ছাত্ররা ছাত্রলীগ নামক মেশিনে ঢুকে ওই আবরার ফাহাদের খুনি কিংবা আবু বক্করের খুনি হয়ে বের হচ্ছে, ধর্ষক হয়ে বের হচ্ছে, ছিনতাইকারী হয়ে বের হচ্ছে। সর্বশেষ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে পিটিয়ে হত্যা করলো। তাহলে এই পরিবেশ যদি আপনি পরিবর্তন না করে জাস্ট শুধুমাত্র ছাত্র রাজনীতি বন্ধ করে দেন, তাহলে তো সেটা পরিবর্তন হবে না। এই পরিবর্তনের জন্য আমরা বলছি যে ছাত্রছাত্রীদের মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রসারিত করা দরকার। শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের অনেক ধরনের সুযোগ থাকা দরকার। ছাত্র সংসদ নির্বাচন একটা উত্তম পদ্ধতি। ধরেন আপনি ছাত্র সংসদ নির্বাচন যারা করবে তারা তো শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হবে। নিশ্চয়ই কোনো মাদকাসক্ত, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী টাইপের ছেলেকে কেউ ভোট দিবে না। তাহলে ছাত্র সংসদ নির্বাচন যদি আপনি দেন, শিক্ষার্থী বা সেই ছাত্র নেতাকে ভোটের মাধ্যমে নেতা হতে হচ্ছে, কাজেই তার কিন্তু সেই চরিত্র, সেই বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করতে হচ্ছে। আলটিমেটলি ছাত্র রাজনীতিতে কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ আসে। এখন অনেকেই বলছে যে ছাত্র রাজনীতিটার সাথে তো শুধু ছাত্র রাজনীতিই জড়িত না, ছাত্র রাজনীতির সাথে তো আগামীর জাতীয় রাজনীতি জড়িত, আগামীর নেতৃত্ব জড়িত। অনেকেই বলছে যে 28 বছর ডাকসু নির্বাচন না থাকায়, চাকসু নির্বাচন, রাকসু নির্বাচন না থাকায় আমরা ওইভাবে ছাত্র নেতাদেরকে পাইনি। আজকের রাজনীতি ধরেন মাহমুদুর রহমান মান্না কিংবা সিপিবির সভাপতি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম ভাই, আসম আব্দুর রব ভাই, কিংবা সর্বশেষ সংযোজন আমি, এর আগে আমান ভাইরা ছিলেন। এই যে নেতৃবৃন্দ যারা পরিচিত, এই ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন থেকে উঠে এসেছে। তাহলে 28 বছর যদি এই ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়মিত হতো, তাহলে তো অনেক ছাত্র নেতৃত্ব, আলটিমেটলি জাতীয় নেতৃত্ব তৈরি হতো। আবার দেখেন আলী রিয়াজ কিংবা আরও অনেকেই আছেন যারা একাডেমিশিয়ান ছিলেন, কিংবা বদিউল আলম মজুমদার, বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মোশাররফ হোসেন স্যার, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল সংসদের বিপি ছিলেন। তো একাডেমিক জায়গা থেকেও কিন্তু তারা, মেধাবী মানুষগুলো সেই সময় ছাত্র রাজনীতি করছে। কেউ একাডেমিক দিকে ক্যারিয়ার করেছেন, কেউ কালচারাল দিকে ক্যারিয়ার করেছেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কিংবা আরও অনেকেই আছেন, তারপর আবার কেউ রাজনীতিতে গিয়েছেন। তো এই ধরনের একটা মুক্ত চর্চা যদি শিক্ষার্থীদের মধ্যে থাকে, তাহলে ক্যাম্পাসের পরিবেশ কিন্তু নুরুল হক নূর, যেমনটি আসলে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক আমরা দেখছি, একইভাবে কিন্তু রাষ্ট্র সংস্কার ঘিরেও নানা বিতর্ক দেখছি। প্রশ্ন হলো, রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া সংস্কার হবে কি? থাকছে প্রশ্নটি আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। নুরুল হক নূর, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, সংস্কার ঘিরে নানা বিতর্ক দেখছি, রাজনৈতিক ঐকমত্য ছাড়া আসলেই কি সংস্কার হবে? জি, আপনার এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রশ্ন নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছি। কারণ যদি আমার কথার লাইনটা রাজনৈতিক দলগুলোর পক্ষে যায়, তাহলে তারা এটাকে বাহাবা দিবে, আবার সরকারের বিপক্ষে গেলে সরকার নাখোশ হতে পারে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে পুরো পরিস্থিতিটা একটা অস্পষ্টতার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সবাই কি হচ্ছে না হচ্ছে সেটা রাজনীতিবিদ বলেন, আমলা বলেন, ইভেন আমার মনে হয় প্রশাসনও সবাই অন্ধকার ঘরে আপনার কালো বিড়াল খুঁজতেছে। সেরকম একটা পরিস্থিতি, যে সরকার কি করতেছে সরকার জানে কিনা আমরা জানি না, কিন্তু রাজনৈতিক দলগুলো এই বিষয়ে অকেফাল না। আবার রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে সেই বিষয়ে সরকার অকেফাল না, কারণ ইন্টারেকশন নাই, আলোচনা নাই। 111-এর সময় যদি আপনি দেখেন যে সেখানে আপনার হোসেন জিল্লুর সাহেব সহ সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত ডায়ালগ এবং আলাপ করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিল। এই সরকার এইরকম একটা পরিস্থিতিতে সরকার গঠিত হলো। সরকারের তো বুঝতে হবে যে কতিপয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিংবা ছাত্র সমন্বয়করা এই গণঅভ্যুত্থান ঘটায় নাই, শুধু তাদের কন্ট্রিবিউশনে গণঅভ্যুত্থান ঘটে নাই। বিএনপি তাদের হিসাব দিয়েছে যে 420 জন নেতাকর্মী তাদের মারা গিয়েছে। আমাদের মতো একটা রাইজিং দল থেকেও আমাদের 13 জন নেতাকর্মী শহীদ হয়েছে। জামাত, বিএনপি তৃতীয় দল হিসেব করলে আমাদের উদীয়মান দল গণ অধিকার পরিষদে শহীদের সংখ্যা বেশি হবে। সাধারণ আম জনতা
তারা নিশ্চয়ই শহীদ হয়েছে, ত্যাগ স্বীকার করেছে। ম্যাক্সিমাম রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই যে বিভিন্ন জায়গায় রেজিস্ট্যান্স করা, বাড্ডাতে রেজিস্ট্যান্স করা, উত্তরাতে রেজিস্ট্যান্স করা, মিরপুরে একের কোনো বিশ্ববিদ্যালয় ছিল, আপনার যাত্রাবাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের পাশাপাশি ব্লকিং পয়েন্টগুলো কোথায় ছিল, যেখানে হেলিকপ্টার দিয়ে ঢুকতে হয়েছে? ঢাকা যাত্রাবাড়ি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল? ওইখানে মাছ ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, ওখানে আপনার রিক্সাওয়ালা তারা ছিল। মিরপুরে ওইখানে হোটেলের লোকেরা, বিএনপির কর্মীরা, জামাতের কর্মীরা, গণ অধিকার পরিষদের কর্মীরা ছিল। বাড্ডাতে এখানকার আম জনতা সবাই। সরকার গঠিত হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে খুব বেশি আলাপ আলোচনা হয় নাই, শুধুমাত্র সেনাপ্রধানের মিটিং বা একটা ফর্মাল মিটিং হয়েছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমার জানা মতে, আমি জেলে ছিলাম, বের হয়ে পরে আস্তে আস্তে জানছি, কোনো দলের কাছ থেকে কোনো প্রস্তাবনা নেওয়া হয় নাই। আচ্ছা, তা এদেরকে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই, আপনাদের মতামত কি, কিংবা আপনাদের দিক থেকে 5 জনের নাম দেন। এই যে 21 সদস্যর বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, তাদের গত 15 বছরে দেশ জাতির প্রতি কন্ট্রিবিউশনটা কি? তারা গণতন্ত্রের এই সংগ্রামে, এই যে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিরোধী দলের নেতাকর্মীরা গত 1.5 দশক যে অব্যাহত নির্যাতন, নিপীড়ন, হামলা মামলার মধ্যে দিয়ে গিয়েছেন, তাদের পরিবারের সদস্যরা তারা কতজন নির্যাতিত, নিপীড়িত হয়েছেন? বরঞ্চ অনেকে বিগত পতিত স্বৈরাচার সরকারের আমলে দেদারচে চাকরি করেছেন, আমলা ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন। কাজেই এই সরকারের ফরমেশন নিয়ে অনেকে কথা বলে নাই শুরুর দিকে, যে কারণ সবাই মনে করেছে একটা নতুন সরকার বসুক, তারপরে আমরা আমাদের দাবি দেওয়াগুলো তুলে ধরবো, এবং সরকার নিশ্চয়ই তার আপনার শক্তির ভিত্তিটা হবে বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা এবং সমর্থকরা। কিন্তু দেখা গেল যে 1.5 মাসে একটা ফর্মাল আলোচনা এখন পর্যন্ত করে নেই, রাজনৈতিক দলগুলো অন্ধকারে আছে। এখন একটা কথা বলতে হয়, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সব উপদেষ্টাদের সাথে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন প্রস্তাবনা, এই পরিস্থিতি নিয়ে আমরা একটা পর্যবেক্ষণ দিয়েছি। কারণ আমরা মনে করি যে আসলে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে কিছু কাজ করা দরকার, সেটা আমরা আগবাড়িয়ে কিছু কাজ করছি, এবং সরকারের অনেকের সাথে আমাদের একটা ব্যক্তিগত ভালো পরিচয় আছে। তারপর আমি এই কথাগুলো বলছি এই কারণে, এটা বিএনপির মেজর পলিটিক্যাল পার্টি কিংবা অন্যান্য দল বলবে না যে সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হোক বা একটা পরিস্থিতি তৈরি হোক, আবার কেউ কেউ বলছে ওপেনলি। তো সেই দিক থেকে এই যে সংস্কারগুলো করতে চায় সরকার কিংবা মানুষের যে প্রত্যাশা, আমিও কিন্তু পরিষ্কারভাবে বলছি যে সংস্কারের জন্য এই সরকার যদি 1 বছর, 6 মাস, 2 বছর যাই থাকে, আমি কিন্তু বিন্দুমাত্র মেয়াদ নিয়ে আমি বিরোধিতা করব না। যতদিন মেয়াদ লাগে আমি এগ্রি, এবং আমার মতো এই দেশের লক্ষ লক্ষ মানুষ, রাজনৈতিক দল এগ্রি থাকবে, কিন্তু সেটা তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে হতে হবে। তো এই 6টা সংস্কার কমিটি করছে, 6 কমিটির হেড করে দিয়েছে, আর বাকির কোনো লেজ মাথা অন্য কোনো পার্ট নাই। কি হচ্ছে না হচ্ছে, এই 6 কমিটিতে আবার দেখা হলো একজনকে পরিবর্তন করে দিল। ঠিক এই প্রশ্নটি নিয়ে আমি জাহিদ চৌধুরীর কাছে যেতে চাই। ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু শেষ করছি এইখানে, যে সরকার যাই করবে, রাজনৈতিক দলগুলোকে যদি আস্থায় না আনতে পারে, তাহলে এই সরকার কিন্তু বেশি দিন সাস্টেইন করতে পারবে না। এবং আমি একটা কথা জাস্ট বলি এই কারণে, মেসি একজন ভালো প্লেয়ার, কিংবা সাকিব আল হাসান আমাদের আন্তর্জাতিক আপনার বিশ্বসেরা অলরাউন্ডার, কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশের টিমকে আপনার বিশ্বকাপ এনে দিতে পারে নাই। একজন সাকিব আল হাসানকে দিয়ে আপনার একটা টিমকে জেতানো সম্ভব না যদি টিমের সবাই ভালো পারফরমেন্স না করে। ঠিক একইভাবে একজন মেসিকে দিয়ে কিন্তু আপনার বিশ্বকাপ জেতানো সম্ভব না। কারণ আমি এটা বলতে চাই যে হ্যাঁ, ডক্টর ইউনূসের মতো ব্যক্তি, আমাদের সৌভাগ্য যে তিনি এই সরকারের প্রধান হয়েছেন, তার যে কানেক্টিভিটি দেখেছেন, মোদির সাথে তার মিটিং ঝুলে আছে, বাইডেনের সাথে তার মিটিং ফিক্সড হয়েছে, তার এই ক্যাপাসিটি আছে, ক্যালিবার আছে, কিন্তু শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দিয়ে এই সরকারের সফলতা হবে না যদি তার টিমটা সক্রিয় না থাকে। সেই জন্য আমরা বলছিলাম এখনো সময় আছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই সরকারের পরিধি এক্সটেনশন করে এইটা একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। না হলে সংস্কার ঘিরে যদি আসলে রাজনৈতিক দলের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়, তাহলে আদতে সুফল মিলবে কি? আসলে যেমনটি নূর বলছিলেন, এটা খুবই সত্য ঘটনা যে এই আন্দোলনটি কিন্তু এককভাবে শুধুমাত্র ছাত্রদের আন্দোলন না। গত 15 বছর 16 বছর থেকে যারা রাজপথে থেকে আন্দোলন করেছে তাদের অবদানকে, এবং চূড়ান্ত পর্যায়েও যে মুভমেন্ট এই 1-1.5 মাসের যে আন্দোলন হয়েছে, সেখানেও প্রতিটি দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানেই এই সরকার পালাতে, শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। এই কথাটি কিন্তু সবাইকে মনে রাখতে হবে। যখনই আপনার মন থেকে মনে হবে যে শুধুমাত্র আমরা ছাত্ররাই এই আন্দোলনে সফলতা অর্জন করেছি, আমরাই যে সিদ্ধান্ত নিব সেটাই হবে, সেইটা কিন্তু কখনো সফলতা আসবে না। আরেকটি বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই, চূড়ান্ত পর্যায়ে আমি এর আগেও বলেছি যে সংস্কার প্রস্তাবই আপনি গ্রহণ করুন না কেন,
চূড়ান্ত পর্যায়ে এটা রাজনৈতিক নেতৃত্বই, রাজনৈতিক দলগুলোই, পার্লামেন্টে যারা মেজরিটি হবে, যাদের 2/3 মেজরিটিতে পার্লামেন্টে সংবিধানে মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে হবে। সুতরাং তাদের রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া কোনো সংস্কারই সাস্টেনেবল হবে না এবং কোনো সংস্কার আলটিমেটলি আপনি করতেও পারবেন না। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি জনাব জাহিদ চৌধুরী, ধন্যবাদ জানাচ্ছি নুরুল হক নূর। দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।